7,90,000 কোটি টাকার বাজেট পেশ, ঘাটতি 2,26,000 কোটি। প্রবৃদ্ধির ধারণা থেকে বেরিয়ে জীবিকায় গুরুত্ব, ইসির জন্য বরাদ্দ প্রায় 3,000 কোটি। এবারের বাজেটেও রয়ে গেছে কাঠামোগত দুর্বলতা, বলছে সিপিডি। ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হয়নি মত ডিসিসিআই এর। ভ্যাট বাড়ানোয় স্থানীয় শিল্প ঝুঁকিতে পড়ার শঙ্কা। ডিসেম্বরে নির্বাচন চায় বেশিরভাগ দল, দাবি সালাউদ্দিনের। এপ্রিলের মধ্যে ভোটের পক্ষে জামায়াত, ইসিতে আস্থা নেই এনসিপির। দ্রুতই জুলাই সনদ আশা প্রধান উপদেষ্টার। মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল। 6 জনের যাবজ্জীবন। পরিবার ও রাওয়া চেয়ারম্যানের সন্তোষ, দ্রুত আপিল নিষ্পত্তির আশা। এবং দরদাম আর হাঁক ডাকে সরগরম কোরবানির পশুর হাট, বড় গরু নিয়ে বিপাকে ব্যাপারী। মাঝারি আকারের চাহিদাই বেশি, জাল নোট শনাক্তে তৎপরতা। জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। প্রথাগত অবকাঠামো উন্নয়ন নয়, বরং মানুষকে প্রাধান্য দিয়ে ঘোষণা করা হয়েছে প্রস্তাবিত বাজেট, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা ও কর্মসংস্থানের উপর বিশেষ জোর দিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আগের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা, যেখানে নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় 3,000 কোটি টাকা। ব্যয়ের বিপরীতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা। ইয়ানুর শিফাতের রিপোর্ট। 25-26 অর্থ বছরের জন্য মোট ঘোষণা করা হলো 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট। জুলাই গণঅভ্যুত্থানে বিগত সরকার পতনের পর নতুন সময়ের নতুন বাজেট। সমতা ভিত্তিক অর্থনীতির দর্শনে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার চেষ্টায় আকার কমিয়ে করা হয়েছে 7,90,000 কোটি টাকা। স্বাধীনতার পর এবারই প্রথম বাজেটের আকার আগের অর্থ বছরের তুলনায় কমছে। মোট 7,90,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপির 12.7%। এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,60,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,30,000। বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থান সংকট, রাজস্ব আদায় ঘাটতিতে অর্থনীতি এখনো নানা অনিশ্চয়তায় ঘেরা। এর মাঝেই আগামী বছরের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ ঘটবে বাংলাদেশের। এমন প্রেক্ষাপটে এবারের বাজেটে টেকসই প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার বার্তা দেন অর্থ উপদেষ্টা। মধ্যমেয়াদী অর্থনীতির গতি পুনরুদ্ধারের লক্ষ্যে কর জিডিপি অনুপাত বৃদ্ধির কোনো বিকল্প নেই। অথচ তুলনীয় অনেক দেশের চাইতে বাংলাদেশের কর জিডিপি অনুপাত উল্লেখযোগ্য পরিমাণে কম। রাজস্ব খাতকে আরও গতিশীল করতে এবং রাজস্ব আহরণের স্বচ্ছতা বৃদ্ধি করতে ইতিমধ্যে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছি। অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে ক্ষমতা হস্তান্তর করা। এ লক্ষ্যে বাজেটে নির্বাচন কমিশনের জন্য 2,956 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত 1.5 দশকে দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। তাই আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কারের উপর সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছি এবং এ লক্ষ্যে বিভিন্ন আইন, নীতিমালা ও আদেশের সংশোধন ও সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছি। বাজেটে মোট ব্যয়ের বিপরীতে রাজস্ব বোর্ড যোগান দেবে 4,99,000 কোটি টাকা, আর ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে 1,25,000 কোটি টাকা ও বিদেশি উৎস থেকে 1,01,000 কোটি টাকা। আয় ব্যয়ের বিশাল অঙ্কের যে বাজেট দিলেন অর্থ উপদেষ্টা, তা দিন শেষে কতটা স্বস্তি দিবে সাধারণ মানুষকে? এলডিসি উত্তরণের পথে টেকসইভাবে টেনে নিয়ে যাবে দেশের অর্থনীতিকে? কতটা কাটবে বিনিয়োগ খরা? সৃষ্টি হবে কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সুযোগ? আর বাজেটের অর্থ কতটা কৌশলীভাবে ব্যয় করতে পারবে সরকার? এখন সেটি দেখার অপেক্ষা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এবারের বাজেটেও কাঠামোগত দুর্বলতা রয়ে গেছে বলে জানিয়েছে সিপিডি। সন্ধ্যায় ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। কিছু কিছু পদক্ষেপ ভালো নেওয়া হয়েছে বিচ্ছিন্নভাবে, কিন্তু দেখা যাচ্ছে যে পুরো একটা হোলিস্টিকভাবে কাঠামোগত পরিবর্তন সেটা লক্ষ্য করা যাচ্ছে না। মনে হচ্ছে যে একই কাঠামোর মধ্যে এখানে একটু বেশি, ওখানে একটু কম, এরকম করে নেওয়া হয়েছে। এবং যে মূল বিষয়টা যে দর্শন বাজেটের, যে এখানে বৈষম্যবিহীন এর কথা, সমাজের কথা বলা হয়েছে, সেইটার প্রেক্ষিতে সেটা উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে
পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই। আগামী অর্থ বছরের বাজেট ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ। ডিসিসিআই আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভ্যাট বাড়ানোর কারণে ঝুঁকিতে পড়বে স্থানীয় শিল্প। প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের মূসক হার বৃদ্ধি করা হয়েছে এবং মোবাইল ফোন তৈরিতে ভ্যাট বাড়িয়ে 10% করা হয়েছে। প্রক্রিয়াজাত খাদ্যপণ্য উৎপাদনে ভ্যাটের হার 15% করা হয়েছে। এ সকল ভ্যাট বৃদ্ধির ফলে স্থানীয় শিল্প ঝুঁকিতে পড়বে বলে আমরা মনে করি। এই বাজেটটা আমাদের বিজনেস এবং অর্থনীতিকে বেগবান করার জন্য কি এটা একটা সাপোর্টিভ বাজেট হয়েছে? আমরা সেই ব্যাপারে ক্লিয়ারলি বলতে চাচ্ছি যে আমরা সাপোর্টিভ কোনো কিছু এই বাজেটটা আমরা দেখতে পাইনি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি। 1 মাসের মধ্যেই সংবিধান ছাড়া বাকি সংস্কার বাস্তবায়নের দাবি দলটির। অন্যদিকে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে যে কোনো সময়ে নির্বাচন আয়োজনের দাবি জামায়াতের। তবে জুলাই সনদ হওয়ার পরেই নির্বাচনের তারিখ নিয়ে নিজেদের দাবি তুলে ধরবেন সিপি। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা এবং কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ করতে সব দল একমত হয়েছে। সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রস্তাবে দলগুলোর ঐকমত প্রতিষ্ঠার জন্য দ্বিতীয় পর্যায়ের সংলাপে চেষ্টা করা হবে। আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার করার জন্য। আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছে যে কত গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন এবং শুধু ওনাদের সঙ্গে কমিশনের সঙ্গে আলাপ করে না, নিজেদের ভেতরে আলাপ করেছেন এবং আন্তরিকভাবে বুঝে আমাদেরকে বলার চেষ্টা করেছেন, আপনাদের সঙ্গে বিতর্ক করেছেন কমিশনের সঙ্গে। এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি, নিশ্চয়ই একটু ভালো কিছু এর মধ্যে থেকে আসবে। যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে। জাতীয় একটা সনদ হলো, অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি। জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি। আমরা সৃষ্টি করছি দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। 1.5 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হওয়ার কারণ নেই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার কাছে জাতি চূড়ান্ত নিরপেক্ষতা আশা করে। আর জামাতে ইসলামী বলছে, ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে জনমনের শঙ্কা কেটে যাবে। সংশোধনী ব্যতি রেখে অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে সংস্কার প্রস্তাব, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, অফিস আদেশের মাধ্যমে 1 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। প্রায় সবাই ডিসেম্বরের আগেই নির্বাচনের জন্য তাদের প্রস্তাব আছে। জাতি তার কাছে চূড়ান্ত নিরপেক্ষতা আশা করে। ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যে এখন কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে, আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে। এদিকে জুলাইয়ের আগেই সবার স্বাক্ষর নিয়ে জুলাই সনদ প্রকাশের পাশাপাশি নির্বাচন কমিশন সংস্কারের দাবি জানিয়েছে এনসিপি। জুলাই সনদ ঘোষণার পরেই দল হিসেবে জাতীয় নির্বাচনের সময় চাইবে দলটি। যে জুলাই মাস আসতেছে, 1 বছর পূর্তি হবে আমাদের গণ অভ্যুত্থানের। 5ই আগস্টের আগেই এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয় সকলের স্বাক্ষর নিয়ে। নির্বাচনী ব্যবস্থার সংস্কার, নির্বাচন নিয়ে যত সংখ্যক আইন, নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইন, সেই আইনগুলো সংস্কার করে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করা। এবং নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়া চলছে সেখানে আমরা আস্থা রাখতে পারছি না, নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে, এটি যাতে সরকার বিবেচনা নেয়। প্রধান উপদেষ্টার উদ্বোধনের মাধ্যমে শুরু হলো চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরির বৈঠক। মঙ্গলবার প্রথম দিনের বৈঠকে অংশ নেবে বিএনপি। আমরা 3টি বিষয়ে মূলত আলোচনা করি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে। কুশিয়ারার বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে পানি। প্লাবিত জকিগঞ্জের শহর ও নিম্নাঞ্চল, ডুবেছে মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার নিচু এলাকা। কুড়িগ্রামের চরাঞ্চলে তলিয়েছে ফসল। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। যাবজ্জীবন সাজা বহাল রাখা হয়েছে 6 জনেরই। রায় সন্তুষ্টি জানিয়ে সিনহার বোন বলেন, স্বস্তি মিলবে কার্যকর হলে। সন্তুষ্ট সাবেক সেনা কর্মকর্তারাও। অ্যাটর্নি জেনারেল বলেছেন,
সিনহা জীবন দিয়ে প্রদীপ ও লিয়াকতের হাত থেকে বহু প্রাণ রক্ষা করে গেছেন। আপিল বিভাগেও মামলাটি দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। নৈসর্গিক সৌন্দর্যের খোঁজে ক্যামেরা হাতে বের হওয়ায় মানুষটি এখন সহস্র তথ্যচিত্রের প্রেক্ষাপট। 6 বছর আগে এক রাতে পরপর 4টি গুলি করে গলায় পাড়া দিয়ে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করেন কয়েকজন পুলিশ সদস্য। প্রথমে তাকে 2টি গুলি করা হয়েছে, একটু এগিয়ে যে আরও 2টি গুলি করা হয়েছে। প্রদীপ এসে তার নলির উপরে বুটের আঘাতে মৃত্যু নিশ্চিত করেছে। আলোচিত এই মামলায় ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন সাজা দিয়েছিলেন বিচারিক আদালত। সে রায় সোমবার বহাল রাখেন উচ্চ আদালত। রায়ে সন্তুষ্ট সিনহার পরিবার। বোন বলছেন স্বস্তি মিলবে কার্যকর হলে। যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। রায়ে ন্যায় বিচারের প্রতিফলন হয়েছে বলে মনে করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও। এনটিএমসির ভিতরে সমস্ত রেকর্ডগুলো আছে, ওই রেকর্ড পেলে আইজিপি, তৎকালীন আইজিপি বাইজিদ সাহেব, এসপি সাহেব, আব্দুল্লাহ সাহেব, ওনাদের সমস্ত লিঙ্কগুলো পরিষ্কারভাবে বের হয়ে আসবে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে। 2020 সালের 31শে জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার কোরবানির পশুর হাটের খবর। ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। ঝক্কি ঝামেলা এড়াতে অনলাইনেও পশু কিনছেন অনেকে। এবার মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। পশু স্বাস্থ্য সুরক্ষায় কাজ করেছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। ঈদুল আজহার বাকি মাত্র কয়েকদিন। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। মিলছে নানা আকারের পশু। কেউ কিনছেন, কেউ আবার দরদাম করে দেখছেন। অনলাইনেও চলছে পশু বিক্রি। এবার মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। দাম বলা পার্টি নাই, হাটের লাইসে তার মনে তাই লোক করা হয়ে আছে। কার গরু কে নিবে? গত বছরের তুলনায় আলহামদুলিল্লাহ এবারে অনেক সাধ্যের মধ্যে আছে এবং গরুর দাম কমের মধ্যে আছে। এখানে বেশি গরু উঠে আর হলো হাসিল কম। এখানে গৃহস্থের গরু অনেক পাওয়া যায়, ব্যবসায়ীরা তেমন একটা দাম চায় না। এখানে বাজারে জাল টাকার নোট শনাক্ত সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন ইজারাদাররা। বাজারের চেয়ে সবচেয়ে কম রেট আমাদের হাসিল, 500 টাকা এবং 200 টাকা। যারা গরু কিনবে বা যারা বিক্রি করবে তারা যদি জাল টাকার কোনো জটিলতায় না পড়ে, এই কারণে আমরা ব্যাংক কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছি। অসুস্থ পশু বিক্রি বন্ধে হাটগুলোতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। ওমর ফারুক, সময় সংবাদ। লোকালয়ে ঢুকছে বানের জল, ডুবছে একের পর এক গ্রাম। কুশিয়ারায় বাঁধ ভেঙে প্লাবিত জকিগঞ্জ উপজেলা শহর নিম্নাঞ্চল। মৌলভীবাজারে পানিবন্দী মানুষের দিন কাটছে অর্থাহার অনাহারে। উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ায় শুধু 19টি গ্রামই ডুবেনি, পানির নিচে স্থলবন্দর সড়ক ও ইমিগ্রেশন ভবন এলাকাও। তিস্তার পানি বেড়ে কুড়িগ্রামেও তলিয়েছে ঘরবাড়ি ও ফসলি জমি। পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। অসহায় দিন কাটছে বানভাসীদের। সিলেটের জকিগঞ্জে রাস্তাঘাট বাড়িঘরে এখন পানিতে টইটুম্বর। এই অবস্থায় বাধ্য হয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অনেকে আশ্রয় নেন নিরাপদ স্থানে। টেকসই ডাইক নির্মাণ না হওয়ার কারণে আমাদের এই এলাকা প্রতি বছর 2-3 ডুবে। মৌলভীবাজারের মনু ও ধোলাই নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েই চলছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্বিষহ জনজীবন। কয়েকদিন ধরে চলছে না চুলা। দিন কাটছে অর্ধাহার অনাহারে। আমাদের অবস্থা খুব খারাপ, আমরা না খাওয়া না দাওয়া আমরা কিছু আমরা নাই। টানা বর্ষণ ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডুবেছে নিম্নাঞ্চলের অন্তত 19টি গ্রাম। পানির নিচে স্থলবন্দর সড়ক ও ইমিগ্রেশন ভবন এলাকা। ইন্ডিয়া থেকে যে মেঘের পানি আয়ে, ডলের পানি আয়ে, এরই এই নিষ্কাশনের রাস্তা নাই। কালভার্টগুলি থাকলে আমাদের এই এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো পানি চলে যেত না। টানা অতিবৃষ্টির কারণে এছাড়া রাঙ্গামাটিতে পাহাড় ধসে ক্ষতি এড়াতে নিরাপদ স্থানে স্থানীয়দের সরিয়ে নিতে মাইকিং করে যাচ্ছে প্রশাসন। ইতোমধ্যে 246টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন 5 শতাধিক মানুষ। আর খাগড়াছড়িতে সড়ক তলিয়ে যাওয়ায় দুদিন ধরে দীঘিনালা লংগদু সড়কে বন্ধ যান চলাচল। চট্টগ্রামে বৃষ্টিতে বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন পথচারীরা, ব্যাহত হয় যান চলাচলও।
ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছেন। শ্বশুরবাড়ির এলাকায় প্রতারণার ফাঁদ, যুবকদের তুরস্ক নেওয়ার কথা বলে হাতিয়ে নেয় ৩৫ লাখ টাকা, নিয়ে গেছে স্ত্রীর গহনাও। রাজবাড়ী থানায় অভিযোগ ভুক্তভোগীদের। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ করে একযোগে চাকরিচ্যুত হয়েছেন ১২৫০ স্থানীয় শিক্ষক, আর চাকরি হারানোর সংখ্যায় রয়েছেন আরও ১৫০০। তবে এখনও বহাল রয়েছেন রোহিঙ্গা শিক্ষকরা। চাকরিচ্যুতদের অভিযোগ, বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ইউনিসেফ বলছে অর্থ সহায়তা কমে যাওয়ায় নিতে হয়েছে এমন সিদ্ধান্ত। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকটাপ আশ্রয় শিবির, যেখানে বসবাস করছে লাখ লাখ রোহিঙ্গা। আশ্রিতদের মধ্যে ৫২% শিশু। রোহিঙ্গাদের খাদ্য, বাসস্থান, চিকিৎসার পাশাপাশি গুরুত্বপূর্ণ সহায়তা হচ্ছে শিক্ষা। ২০১৭ সালের পর শুরু হওয়া শিক্ষা কার্যক্রমে রোহিঙ্গা শিক্ষকদের পাশাপাশি বড় ভূমিকা রাখছেন স্থানীয় শিক্ষকরা। রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে ইউনিসেফ, যা বাস্তবায়ন হচ্ছে দেশীয় এনজিও সংস্থাগুলোর মাধ্যমে। হঠাৎ করে এসব এনজিওর মাধ্যমে চাকরিচ্যুত করা হয়েছে ১২৫০ জন স্থানীয় শিক্ষককে। এদিকে চাকরিচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছেন ভুক্তভোগী শিক্ষকরা। যদি রোহিঙ্গাদের জন্য থাকে তাহলে বাংলাদেশের টিচাররা কি দোষ করছে? বৈষম্য কেন করা হচ্ছে? ওনারা ইউনিসেফ বলতেছে ওনাদের কাছে ফান্ড নাই। আমাদের দাবি হচ্ছে ওনাদের ফান্ড না থাকলে ওনারা এডুকেশন সেক্টরটা পুরাই বন্ধ করে দেবে। শিক্ষকদের অভিযোগ নাকচ করে ইউনিসেফ বলছে অর্থ সহায়তা কমে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফান্ডিং এর জন্য যেটা আমরা করেছি গত কয়েক মাসে একটা রিগোরাস একটা এক্সারসাইজ হয়েছে, মিনিমাম কতটুকু রাখা যায়। কারণ অতগুলো সাবজেক্ট যদি আমরা কন্টিনিউ করি সেখানেও কিন্তু একটা বড় রকমের একটা খরচের ব্যাপার আছে। আশ্রয় শিবিরে ৪৫২৮টি লার্নিং সেন্টার রয়েছে, যেখানে বাংলাদেশি শিক্ষক রয়েছেন ২৭৯৬ জন। এর মধ্যে ১২৫০ জন স্থানীয় শিক্ষকের চাকরি গেলেও বহাল আছেন ৪৮১৯ জন রোহিঙ্গা শিক্ষক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পাবনায় আওয়ামী লীগ নেতার মাদক ব্যবসা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। শহরের টেকনিক্যাল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা পাবনা মহাসড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান নেয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকির বিরুদ্ধে স্লোগান দিয়ে বক্তারা বলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি। শ্বশুরবাড়ির এলাকার যুবকদের তুরস্ক নেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারক চক্রের এক সদস্য হাতিয়ে নিয়েছে প্রায় ৩৫ লাখ টাকা। পালিয়ে যাওয়ার আগে নিয়ে গেছে স্ত্রীর গহনাও। রাজবাড়ীতে এমন প্রতারণার শিকার হয়ে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। আশিকুর রহমানের রিপোর্ট। রহিম প্রামাণিক ওরফে আকাশ মোল্লা ৪ মাস আগে নিজেকে তুরস্ক প্রবাসী পরিচয় দিয়ে রাজবাড়ী সদরের আলতাফ শেখের মেয়ে তাসলিমাকে বিয়ে করে। এরপর থেকে সেখানেই বসবাস শুরু করে সে। গ্রামের যুবকদের তুরস্ক পাঠানোর প্রলোভনে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। এরপরই লাপাত্তা সে। ২.৫ লাখ টাকা নিছে আমার কাছ থেকে, এখন কোনো খোঁজ খবর নাই। পাসপোর্টটাও নিয়ে গেছে। ওই প্রতারক আমাদের দিয়ে মেডিকেল করাইছে, তো মেডিকেল করায় আমাদের বলছে যে ১৭ তারিখে তোমাদের ফ্লাইট হবে। আমি এই টাকা লোন করে সুদে আইনে আমি টাকা দিছি। আমি এখন একদম পুরো পথে বসে গেছি স্যার। শুধু এলাকার যুবকদের নয়, শ্বশুর বাড়ি থেকেও স্ত্রীর গহনা নিয়ে পালিয়েছে প্রতারক আকাশ মোল্লা। তার পেশাটাই এই যে নাকি জায়গা জায়গায় বিয়ে করে আর জায়গা জায়গায় এরকম প্রতারণ করে টাকা পয়সা বিষয় কথা নিয়ে সে এরকম পলাফলে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিদেশ যাওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছে টাকা নিয়ে সে এখন লাপাত্তা। এই বিষয়ে তারা একটা অভিযোগ দিয়েছে, আমরা অভিযোগটি পেয়েছি। অভিযোগ তদন্ত সাপেক্ষে উক্ত ব্যক্তির বিরুদ্ধে লফলি ব্যবস্থা নেব। ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী তুরস্ক নেয়ার প্রলোভনে ১০ যুবকের কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা নিয়ে পালিয়েছে প্রতারক আকাশ মোল্লা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। পঞ্চগড়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২ আদালতের বিচারক কামরুজ্জামান এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, বোদা উপজেলায় শফিকুল ইসলাম প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লে ২০১৫ সালের ৮ জুলাই রাতে স্বামী স্ত্রীর মধ্যে কলহ হয়। পরদিন ৯ জুলাই ভোরে নিজ ঘরে মমতাজ বেগমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা এবং পুলিশে খবর দেয়। এ ঘটনায় মমতাজের বাবা বাদী হয়ে ১১ জনকে আসামি করে মামলা করেন।
যশোরে 2 কোটি টাকা মূল্যের 12 পিস স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে বিজিবি। সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে আটক করে লিটনকে। এ সময় তার জুতার সোলের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা 12টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন 1 কেজি 397 গ্রাম, যার বাজার মূল্য 2,03,51,496 টাকা। রংপুরে 2 ইরানি নাগরিককে ছিনতাই ও মারধর করার অভিযোগে 4 জনকে আটক করেছে সেনাবাহিনী। তারাগঞ্জ উপজেলার ক্যাম্প কমান্ডার জানান, এক ইরানি দম্পতি দুপুরে ঢাকা থেকে রংপুরে বেড়াতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলে এলাকাবাসীর কাছে সাহায্য চান। এ সময় একদল যুবক তাদের মারধর করে ডলার, মোবাইল ঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেন। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে 2 জনকে উদ্ধার করে নিরাপদে হোটেলে পৌঁছে দেয়। এ সময় 4 হামলাকারীকে আটক করা হয়। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 7,90,000 কোটি টাকার বাজেট পেশ, ঘাটতি 2,26,000 কোটি। প্রবৃদ্ধির ধারণা থেকে বেরিয়ে জীবিকায় গুরুত্ব, ইসির জন্য বরাদ্দ প্রায় 3,000 কোটি। এবারের বাজেটেও রয়ে গেছে কাঠামোগত দুর্বলতা, বলছে সিপিডি। ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হয়নি মত ডিসিসিআই এর। ভ্যাট বাড়ানোয় স্থানীয় শিল্প ঝুঁকিতে পড়ার শঙ্কা। এবং ডিসেম্বরে নির্বাচন চায় বেশিরভাগ দল, দাবি সালাউদ্দিনের। এপ্রিলের মধ্যে ভোটের পক্ষে জামায়াত, ইসিতে আস্থা নেই এনসিপির। দ্রুতই জুলাই সনদের আশা প্রধান উপদেষ্টা। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।